নমস্কার শ্রোতা বন্ধুরা, জেরা করে এই পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনি যদি হয়ে থাকেন একজন মেষ রাশির জাতক বা জাতিকা, তাহলে এই ভিডিওটি একদমই আপনার জন্য। আপনারা সকলেই জানেন যে গত 29শে মার্চ শনিদেব রাশি পরিবর্তন করে তার মূল ত্রিকোণ রাশি কুম্ভ থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করেছেন। আর এই মীন রাশি হলো আপনার দ্বাদশ ঘর। এই মুহূর্তে আপনার সামনে যে চার্টটি রয়েছে সেটি মে মাসের চার্ট, এবং এই মে মাসটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। কেন বলছি? কারণ এই মে মাসেই তিনটি বড় বড় গোচর রয়েছে। যেমন আগামী 15ই মে দেবগুরু বৃহস্পতির গোচর আপনার তৃতীয় ঘরে, তাছাড়াও রাহুর গোচর রয়েছে আপনার একাদশ ঘরে, যেটিকে একটি খুব সুন্দর ও শুভ গোচর হিসাবে ধরা হয়। কারণ এটি মনে করা হয় যে রাহু যখন আপনার তৃতীয়, ষষ্ঠ, দশম বা একাদশ ঘরে থাকে, তখন সেই সময়টি আপনার জীবনের সোনালী যুগ হয়ে ওঠে। এই ঘরগুলিতে রাহু খুব ভালো ভালো ফল দিয়ে থাকে। আবার একই সঙ্গে কেতুর গোচরও রয়েছে। আগামী 18ই মে রাহুর সাথেই কিন্তু কেতু আপনার পঞ্চম ঘরে প্রবেশ করবে। তবে আগামী 15ই মের আগেই আরও একটি গুরুত্বপূর্ণ গোচর রয়েছে। আগামী 7ই মে বুধের গোচর, যেখানে বুধ আপনার প্রথম ঘরে প্রবেশ করবেন। একই সাথে দেবগুরু বৃহস্পতির সাথেই সূর্যদেবের গোচরও হবে। 15ই মে সূর্যদেব আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করবেন, যিনি এখন আপনার প্রথম ঘর অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করছেন। তারপর আবার মে মাসের 31 তারিখে গুরুশ্রেষ্ঠ শুক্র আপনার প্রথম ঘরে প্রবেশ করবেন। আর এই সমস্ত গোচরের ফলে ঠিক কী কী হতে চলেছে তার সব কিছুই আজকের এই ভিডিওতে বলবো। তাছাড়াও যেহেতু মঙ্গলদেব আপনার রাশির অধিপতি, তাই আপনার অধিপতির দৃষ্টি কোন কোন ঘরে থাকছে এবং তার ফলে কি কি হতে পারে সেটাও আলোচনা করব। কারণ মঙ্গলদেবের দৃষ্টি থাকছে আপনার সপ্তম ঘরে, দশম ঘরে এবং একাদশ ঘরে। তার ফলে আপনি কি কি ফল পেতে পারেন তাও আজকের এই ভিডিওতেই স্পষ্ট করে বলার চেষ্টা করব। তাছাড়া আজকে একটি বিশেষ প্রতিকারও বলবো, যাতে আপনার জীবনটা আরও একটু সুন্দর হয়ে ওঠে। তাই আজকে আপনি এই ভিডিওর মাধ্যমে এমন কিছু জানতে চলেছেন যা সম্ভবত আপনি জানতেন না। তাই পুরো ভিডিওটি সময় নিয়ে, মন দিয়ে, সেই ভাব দিয়ে শুনুন। আর যদি আপনি শুধুই সাধারণ সংক্ষিপ্ত বাহ্যিক বিষয়ের ওপর সন্তুষ্ট থাকেন, তাহলে দয়া করে এই ভিডিওটি কন্টিনিউ করবেন না। কারণ এটি শুধুমাত্র গ্রহ গোচরের পূর্বাভাস নয়, এটি আপনার মনের কথা এবং আপনার আত্মার কথা। শ্রোতা বন্ধুরা, আর কিছু হোক না হোক, অর্থনৈতিক দিকটা এবারে যেন একটু অন্যরকমই হতে চলেছে আপনার। কিছু বিশেষ কেন বলছি, তার কারণ হচ্ছে রাহু এবার আসছে সেই সময় যখন আপনার লাভের ঘরে রাহুর প্রবেশ ঘটে। একাদশ ঘরকে আমরা মূলত লাভের ঘর বা লাভ স্থান হিসাবে জানি, যেই ঘর থেকে আমাদের উন্নতির প্রথম ধাপ তৈরি হয়। সন্তুষ্টি, আশা পূরণ, স্বপ্ন পূরণ, আমাদের নিজেদের চিন্তা ভাবনাগুলি যখন বাস্তবায়িত হতে দেখা যায়, তখন নিশ্চিতভাবেই জানা যায় যে আমাদের লাভের ঘরে এমন কোনো গ্রহের প্রবেশ ঘটেছে। মূলত সেই কারণেই আমাদের দীর্ঘদিনের থাকা স্বপ্ন, ইচ্ছাগুলি পূর্ণ হতে শুরু করেছে। এমন একটি সময় মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আসতে চলেছে খুব শীঘ্র। আগামী 18ই মে রাহু কেতুর যে স্থান পরিবর্তন, বিশেষ করে রাহুর কথাই বলছি, একাদশ ঘরে প্রবেশ করবে। আর সেই সঙ্গে সঙ্গে রাহুর যে একাদশ ঘরে প্রবেশ, এটাকে কিন্তু খুব শুভ মানা হয়। এবারে হয়তো আপনার প্রশ্ন থাকতে পারে যে এই লাভ কি করে পাবেন আপনি? এটা বুঝতে হলে প্রথমেই আপনাকে রাহুকে বুঝতে হবে। কারণ রাহুকে যদি না বোঝেন, তাহলে আপনি কিভাবে লাভ আসবে, কোন দিক থেকে আসবে, কোন উপায়ে আসতে পারে, এই সমস্ত কিছু আপনি জানতে পারবেন না। দীর্ঘ 18 বছর পর এই যে রাহুর আগমন আপনার লাভ স্থানে একটি শুভ ঘরে, আর সমস্ত ঘর যেমন তেমন, রাহুকে কিন্তু এই একাদশ ঘরে প্রচণ্ড শুভ মানা হয়। শুভ বলতে গেলে রাহু গ্রহটা তো ছায়া গ্রহ, পাপী গ্রহ, যেহেতু তার একটি কলঙ্ক লেগে আছে। সর্বভানু অসুরের মস্তক রাহু এবং দেহ হচ্ছে কেতু। মস্তক মানেই কিন্তু এখানে বুদ্ধির খেলা। প্রথমে আপনাকে বুঝে নিতে হবে যে সময় সেই রকম আসছে যখন আপনার মাথা এবার একটু অন্যরকমভাবে কাজ করবে, যেখানে অক্লান্ত পরিশ্রমের শেষ আপনি নিজে করতে পারবেন যদি আপনি এখন থেকেই মাথা খাটাতে শুরু করেন। অনেকে এমন ব্যক্তি আছেন যারা মাথা খাটাতে চান না, একদম মাথাকে একদম পরিশ্রম করান না। হয়তো তার অনেক বুদ্ধি, কিন্তু ব্যক্তি হয় ভয় পেয়েছেন কিংবা আত্মবিশ্বাস নেই। সেই কারণে এই ব্যক্তি কখনোই তার বুদ্ধিকে কাজে লাগাতে পারেন না। ক্রমাগত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই ভেবে আমাদের দৈনন্দিন জীবনটাকে চালাতে গেলে অক্লান্ত পরিশ্রম করতে হয়। পরিশ্রম না করলে কোনো কিছুই সম্ভব হয় না। আপনি যেটা ভেবেছেন একদমই ঠিক ভেবেছেন, কিন্তু যেটা ভাবতে ভুলে গেছেন আপনি, সেটাই আজকে ভাবাবো আপনাকে। অবশ্যই তার জন্য পুরো প্রতিবেদনটি শুনতে হবে আপনাকে। সেই জন্যই প্রথমে বলেছি যে সেই ভাব নিয়ে, সময় নিয়ে এই প্রতিবেদনটি শুনতে আসুন।
এমন সময় শুনবেন যখন আপনি নিস্তব্ধ, নীরব এবং আপনার সামনে কোনো অন্য ব্যক্তি নেই যিনি কিনা কথাবার্তা বলে আপনাকে এই রহস্যটি বুঝতে অসুবিধার সৃষ্টি করেন। এমন একটি স্থান বেছে নিন যে স্থানে বসে আপনি সম্পূর্ণ এই রহস্যটাকে উদ্ধার করতে পারেন। এবং আমি সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথেই বলতে পারি যে আপনি যদি এটা শোনেন তাহলে অবশ্যই আপনি বুঝবেন যে কোন কোন দিককে আপনাকে এখন চাঙ্গা করতে শুরু করতে হবে। ইতিমধ্যেই আপনার রাশিতে শুরু হয়েছে 7.5। আপনারা জানেন যে গত 29শে মার্চ শনিদেব আপনার দ্বাদশ ঘরে প্রবেশ করেছেন, অর্থাৎ প্রথম পর্যায় শুরু হয়েছে আপনার। সমস্ত কিছুই বলবো যে শনিদেবের বিচারটা ঠিক কেমন হতে পারে। আবার একই সঙ্গে বিশেষ করে আমরা জোর দেবো আজকে রাহুর ফল নিয়ে, কারণ রাহু আপনার এমন একটি ঘরে প্রবেশ করছে যেখানে রাহু ভালো ফল দেয় এবং আপনার জন্য চমৎকার একটি সময়। যখন অন্যরা ভাবছেন যে আমার তো 7.5 শুরু হয়ে গেছে, আমার বোধহয় আগামী 7.5 বছরে অনেক কিছুই উথাল পাথাল হয়ে যাবে, বিশেষ করে তাদের ক্ষেত্রে বলি, একদিকে যেমন আপনার 7.5 শুরু হয়েছে তেমনি আরেক দিকে আরও একটি ভালো সময় শুরু হতে যাচ্ছে। যখন পর্যন্ত আপনি যদি 7.5তেই আটকে থাকেন, ওই চক্রব্যূহেই আবদ্ধ থাকেন, তাহলে আপনি এই ভালো সময়কে কখনোই ব্যবহার করতে পারবেন না। শুধু ব্যবহার নয়, সদ্য ব্যবহার করতে পারবেন না। হতে পারে রাহু কলঙ্কিত, হতে পারে রাহু ছায়া গ্রহ, পাপী গ্রহ, যাই বলি না কেন, কিন্তু রাহুর যে ক্ষমতা, রাহুর যে বুদ্ধি, রাহুর যে ইন্টেলিজেন্স, সেটাকে কিন্তু কখনোই অবজ্ঞা করা যায় না। আজকের যুগে, আজকের দিনে আমাদের দৈনন্দিন জীবনে রাহুর ব্যবহার চলছেই, আর আগামী দিনে আরও হতে চলেছে। এমন কিছু কিছু দিক আছে যেখানে রাহুর ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। মাথার মধ্যে এমন কিছু জিনিস আপনার কিলবিল করে, যে জিনিসগুলি আপনি যদি বাস্তব জীবনে কাজে লাগাতে পারেন তাহলে সেটি আপনার জন্য এতটাই উপকারী হবে যে আপনি ভাবতেও পারবেন না আপনি কোন স্থানে পৌঁছে যাবেন। রাহু একজনকে বিজ্ঞানী বানাতে পারে, কেতু একজনকে সাধক বানাতে পারে। আপনি বিশ্বাস করেন? করতেন না, আজকে করবেন। কারণ রাহুর ক্ষমতা এটাই, যার যে বিষয়ে যোগ্যতা নেই তাকে সেই স্থানে পৌঁছে দিতে পারেন রাহু। কিন্তু আমরা যদি বারবার ইগনোর করি, অ্যাভয়েড করি, ওই গ্রহের দ্বারা কিছু হয় না, বাস্তবতা হলো আমাদের এখন 7.5 চলছে, খুব সাবধানে পা ফেলতে হবে, অর্থদণ্ড, দুর্ঘটনা, এত সব যদি চিন্তা ভাবনা থাকে, তাছাড়াও একটা অনিশ্চিত ভয়, 7.5 ফলে আপনার কি হবে আপনি জানেন না, কিন্তু আপনি ভয় পাচ্ছেন কখন কি হয়ে যায়। কিন্তু আজকে পরিষ্কার হয়ে যাবে আপনার কাছে কোন কোন দিকে আপনাকে সাবধানে থাকতে হবে। আপনি যে কর্ম করছেন সেখানে কোনো না কোনো একটি গ্রহের অবদান অবশ্যই রয়েছে। যদি আপনি ব্যবসা করছেন সেখানে বুধ গ্রহের অবদান রয়েছে, কিন্তু যে প্রোডাক্টটি আপনি বিক্রি করছেন সেখানে অন্য গ্রহের অবদান রয়েছে। আপনি লৌহ বস্তু বিক্রয় করছেন, চামড়াজাত বস্তু বিক্রয় করছেন, শনিদেবের অবদান রয়েছে। আরও অনেক দ্রব্য আছে। আপনি ইলেকট্রনিক্সের ব্যবসা করছেন, রাহুর অবদান রয়েছে। আপনার ব্যবসা জল সম্পর্কিত, চন্দ্রের অবদান রয়েছে। আপনার ব্যবসা অলংকার, সাজসজ্জা, এইসব বিষয়ে শুক্রের অবদান রয়েছে। আপনার ব্যবসা পুস্তক, বিদ্যা, এইসব ব্যাপারে দেবগুরু বৃহস্পতির অবদান রয়েছে। আপনার ব্যবসা স্বাস্থ্য খাতে, যেখানে কেতুর অবদান রয়েছে। আপনার ব্যবসা যদি হয় অস্ত্র নির্মাণ, এখানে যদি শুধু মঙ্গলের প্রভাব বলতে চাই তাহলে বৈধ উপায়ে, আর অবৈধ উপায় যদি হয় তাহলে অবশ্যই অশুভ গ্রহের কিন্তু সংযোগ থাকবে। একই সঙ্গে আপনার ব্যবসা যদি হয় তেল, ঝাল, মশলা জাতীয়, তাহলে অবশ্যই মঙ্গলের প্রভাব থাকবে সেখানে। আপনার ব্যবসা যদি হয় টেলিকম সম্পর্কিত, তাহলে একই সঙ্গে ব্যবসার কারক গ্রহ তো বুধ, আবার একই সঙ্গে আপনার ব্যবসার ধরনের যে কারক তিনিও কিন্তু বুধ। কোন কোন পেশায় কোন কোন গ্রহের প্রভাব থাকছে যদি এটা প্রশ্ন হয় আপনার, তাহলে অবশ্যই প্রথমেই দেবগুরু বৃহস্পতির কথাই বলি। শিক্ষকতা, গুরু, জ্ঞান, পৌরোহিত্য, প্রশাসনিক দিক থেকে যদি আমরা বলি শনিদেবকে নিয়ে নিন। যদি বিজ্ঞান, আধুনিকত্ব, বিজ্ঞানী, গবেষণা, তাহলে অবশ্যই রাহুকে নিয়ে নিন। রাহু সম্পর্কিত পেশা বা কেরিয়ার সাধারণত এমন ক্ষেত্রগুলোর সাথে জড়িত যা রহস্যময়, আধুনিক, বিদেশ বিষয়ক, প্রযুক্তি নির্ভর অথবা প্রচলিত ধারার বাইরে। রাহু বাস্তবিক অর্থে ছায়া গ্রহ, কিন্তু তার প্রভাব কিন্তু অত্যন্ত শক্তিশালী। যখন রাহু শুভ অবস্থানে থাকে অথবা অনুকূল ঘরে অবস্থান করে, তখন এটি ব্যক্তিকে অসাধারণ উচ্চতা, জনপ্রিয়তা, আর্থিক সাফল্য ও বিদেশে প্রতিষ্ঠা এনে দিতে পারে। রাহু সম্পর্কিত যে পেশাগুলি আছে, যেমন আইটি এবং টেকনোলজি পেশা, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হ্যাকার, সাইবার সিকিউরিটি এক্সপার্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, কোডিং, অ্যাপ, ওয়েব ডেভেলপার, বিদেশ ভিত্তিক যে কর্মক্ষেত্র আছে, বিদেশে চাকরি, ইমিগ্রেশন কনসালটেন্সি, ইন্টারন্যাশনাল বিজনেস, আমদানি রপ্তানি, গভীর গবেষণা ও রহস্য বিজ্ঞান, তন্ত্রমন্ত্র গবেষক,
সাইকোলজি, হিপনোসিস, সাবকনসিয়াস থেরাপিস্ট, মিডিয়া ও গ্ল্যামার ওয়ার্ল্ডের মধ্যে রয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রি, ভিএফএক্স, ভিডিও এডিটিং, মডেলিং, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তাছাড়াও ধোঁয়াশাপূর্ণ বা ছায়ার কাজ যদি হয়, গোপন গোয়েন্দা, প্রাইভেট ইনভেস্টিগেটর, রাজনীতি যেখানে থাকে পেছনের খেলা, মিডিয়া প্রোপাগান্ডা, এই সমস্ত কিছু। তাছাড়াও রয়েছে বিষাক্ত ও বিপজ্জনক পদার্থ সংক্রান্ত কাজ, যেমন কেমিক্যাল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল গবেষক, ডাক্তারি, বিশেষ করে টক্সিকোলজি, ফরেনসিক সায়েন্স। তাছাড়াও রয়েছে ট্রেডিং ও ফাইন্যান্স, স্টক মার্কেট, ক্রিপ্টোকারেন্সি, ফরেক্স ট্রেডার, ইন্স্যুরেন্স বা হাই রিস্ক ইনভেস্টমেন্ট পেশা। রাহু সাধারণত ধোঁকা, বিভ্রান্তি ও আকর্ষণীয়তা এর দ্বারা কাজ করে। এর জন্য যারা এই পেশাগুলিতে আছেন তাদের সততা, মনসংযোগ ও নীতি শুদ্ধতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যখনই আধ্যাত্মিকতার পথে চলে যাচ্ছি, পেশাই যদি হয় আধ্যাত্মিকতা, যদিও আধ্যাত্মিকতাকে পেশা সরাসরি বলা যায় না, কিন্তু এখন আধ্যাত্মিকতার মাধ্যমেও কিন্তু অর্থ উপার্জন হচ্ছে। ট্রাস্টি, আশ্রম, মন্দির এসব জায়গা থেকে যদি আপনার আয় হচ্ছে, তাহলে সরাসরি কেতুর প্রভাব এখানে রয়েছে। আপনি বলবেন মন্দির তো একটা শুভ জায়গা, আশ্রম শুভ জায়গা, এখানে কেতুর প্রভাব কি করে থাকে? অবশ্যই থাকবে, কারণ আধ্যাত্মিকতার কারক গ্রহ হচ্ছে কেতু, একজন মানুষকে আধ্যাত্মিকতার পথে নিয়ে যায়। আর রাহু কেতু যতই কলঙ্কিত একটি চরিত্র হোক না কেন, দেবতাদের সংস্পর্শে যারা এসছে, সরভানু অসুর অমৃত পান যখন করে ফেলেছে, তখন তাদেরকে কিন্তু অর্ধেক দেব অর্ধেক দানব বলা যায়। তাই জন্যেই তো তারা আমাদের এই সৃষ্টিতে একটি দায়িত্ব পেয়েছে, নবগ্রহের মধ্যে স্থান পেয়েছে। শুধু শুধু পেতো আর কোনো অসুর আছে কি? অনেক তো বুদ্ধিমান অসুর ছিল পৌরাণিক মতে, কিন্তু কেউ কি পেরেছে? কেউ পারেনি। সবাই শক্তি প্রদর্শন করেছে, সবাই অহংকারে মত্ত ছিল। এমনকি এমন এমন অসুর ছিল যারা ঈশ্বরের প্রাণপ্রিয় ছিল, তারা পর্যন্ত স্থান পায়নি। কিন্তু রাহু একটাই কারণে পেয়েছে। কেন পেয়েছে বলুন তো? রাহুর বুদ্ধি, ইন্টেলিজেন্স এতটাই চরম লেভেলে যে সে ঠিক আদায় করে নিয়েছে। সে যোগ্য নয়, কিন্তু সে পদমর্যাদার অধিকারী। অমৃত পান করে নিয়েছে সময় বুঝে, নুকিয়ে নুকিয়ে। এটাই হচ্ছে ইন্টেলিজেন্স। এটাই ঘটবে আপনার বাস্তব জীবনে যদি আপনি একটু সতর্ক থাকেন, চোখ কান খোলা রাখেন এবং আপনার মাথাকে একটু কাজে লাগাতে শুরু করেন। কারণ এমন কিছু বুদ্ধির আগমন আপনার মস্তকে হতে চলেছে যে আপনি ভাবতেও পারবেন না। দীর্ঘ 18 বছর আগে হয়তো আপনি এতটাও পরিণত ছিলেন না, এত কিছু জানতেন না, ইন্টারনেট ভালোভাবে আপনার সামনে আসেনি, তাই আপনি জানতেন না। কিন্তু আজকের দিনে যখন আপনি জানছেন, শিখছেন, বুঝছেন, তখন অবশ্যই আপনাকে এই সময়গুলো কাজে লাগাতে হবে। কারণ এই রাহুর কারণেই কিন্তু আজকে আপনি এত সব জানতে পারছেন। আপনার হাতে যে গ্যাজেটটি রয়েছে, যার দ্বারা আপনি এত সব শুনছেন, এগুলির কারক গ্রহ কিন্তু রাহু। ইলেকট্রনিক্স জিনিস, যদিও আমরা সেই দিকে যাচ্ছি না যেদিকে সমস্ত প্রযুক্তিই তৈরি হয়েছে আমাদের প্রকৃতি থেকে। বিজ্ঞান থেকে প্রযুক্তি এসছে, প্রযুক্তি থেকে বিজ্ঞান নয়, এটুকু খেয়াল রাখতে হবে। পঞ্চমহাভূত দ্বারা নির্মিত এই পৃথিবী থেকেই সমস্ত কিছু নেওয়া। আর এই যে বুদ্ধি মানুষের মধ্যে আসছে, এটাও কিন্তু সরাসরি রাহুর প্রভাব রয়েছে। এবার আবিষ্কারটা করছেন কোথা থেকে করছেন? আমাদের প্রকৃতিতে আগের থেকেই যে বস্তুগুলো বিদ্যমান রয়েছে সেগুলোতেই তো করছেন নাকি? বিজ্ঞানের যে কোনো বস্তুর একটি নাম নিয়ে নিন, সেই নামটা দেওয়া হয়েছে, সেই নামটা আগে ছিল না, সেই নামটা অন্য হতে পারত। যিনি আসল তৈরি করেছেন, যিনি আসল সৃষ্টিকর্তা, তিনি নিশ্চয়ই নাম দিয়েছেন সমস্ত কিছুর। কিন্তু আজ আমরা অন্য নামে জানি। আমরা যদি তর্ক করি তাহলে এটা হয়তো বিশাল তর্ক হয়ে যাবে, কিন্তু আমরা তর্কে যাচ্ছি না। আবার এই তর্ক মঙ্গলের আশীর্বাদে হাতাহাতিতে পৌঁছে যেতে পারে। হাইড্রোজেন নাম কে দিল? সৃষ্টিকর্তা দিয়েছেন? অবশ্যই না। আমি বিজ্ঞানের বিরোধিতা করছি না। একটা রহস্য যখন আমরা বুঝতে এসেছি তখন বুঝেই ছাড়বো। আপনার হাতের মধ্যে যে বস্তুটি রয়েছে এই মুহূর্তে, মোবাইল ফোন অথবা টিভি বলুন, রেডিও বলুন, কম্পিউটার বলুন, ল্যাপটপ বলুন, যা কিছু বলে দিন আপনি, সমস্ত কিছু এই পৃথিবী থেকে এসছে। কিভাবে সেখান থেকে এখানে পরিণত করতে হয় সেটা তারা জানেন, সেই বুদ্ধিটা তাদের অবশ্যই, এবং সেটা সম্মানীয়। এটাই তো কাজ রাহুর। আর এই কোনো বস্তুর নামের গুরুত্বটা কেন আমি বললাম, তার কারণ হচ্ছে, একবার ভেবে দেখেছেন আপনি যে বস্তুটাকে ইংরেজি নামে চেনেন সেটার আসল নাম কী ছিল? প্রথম যিনি এই ব্যাপারটাকে ব্যবহার করে দেখেছেন এবং তিনি একটা নাম দিয়েছেন এবং সেটা জনসমক্ষে পরিচিতি লাভ করেছে বলেই সবাই এক কথায় সেই নামে চিনি আমরা। এই যে বুদ্ধিটা কাজে লাগিয়েছে তারা, এবং এত সব গ্যাজেট, এত সব বস্তু নির্মাণ হয়েছে, কি করে হয়েছে? এই বুদ্ধির বলে হয়েছে। রাহু হচ্ছে সেই ইন্টেলিজেন্সের কারক, যেখানে রাহু মন করলে রাহুর বুদ্ধি লাগিয়ে সত্যি একটা তিলকে তাল করে দিতে পারেন। এখানেই তো প্রযুক্তির আবির্ভাব হয়েছে। কিভাবে গাছের ছাল থেকে ফাইবার তৈরি করতে হয় এটা বুঝি আর বলে দিতে হবে না। তো আমরা যদি সেই সব অবদানের কথা ভুলে যাই, আপনি যে খাতায় লিখছেন সেই পাতাটিও বৃক্ষ থেকেই আসে।
আপনি যে রুল পেন্সিল ব্যবহার করছেন সেটাও কাঠ, এবং রুল পেন্সিলের ভেতরে যে গ্রাফাইট ভরা আছে সেটাও আমাদের প্রকৃতি থেকে এসেছে। টন টন কয়লা বেরোচ্ছে মাটির তলা থেকে, সোনা বেরোচ্ছে। সোনা কি তৈরি করে নাকি? সোনা মাটিতে পাওয়া যায়, মাটিতে মিশে আছে, কিন্তু বুদ্ধি করে বার করে নেওয়াটাই আসল ব্যাপার। কিভাবে বার করতে হয়, ছাঁকাই করতে হয়, একটি বিশুদ্ধ সোনায় রূপান্তর করতে হয়, এটাই তো রাহুর খেলা। সে তো মহাপুরুষদের বাণীতেই আছে, যেখানে দেখিবে ছাই ওরাইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তো রতনই তো পাওয়া গেছে। এই যে সোনা আমরা ব্যবহার করছি, এত যে দাম স্বর্ণের, কিন্তু এই স্বর্ণ পাওয়া যাচ্ছে কোথা? মাটি থেকেই পাওয়া যাচ্ছে, খনি থেকে পাওয়া যাচ্ছে। খুব ভয়ঙ্কর একটি জিনিস রেডিও অ্যাক্টিভ যাকে বলা হয়, ইউরেনিয়াম, চরম পর্যায়ে শক্তি উৎপাদনে সক্ষম। আপনার বুদ্ধির ফলে আপনি এটি প্রকৃতি থেকে খুঁজে নিয়েছেন, কিন্তু এই নামটি এলো কোথা থেকে? এই নামটি এসেছে গ্রহ ইউরেনাসের নাম থেকে। 1789 সালে মার্টিন হেনরিচ ক্ল্যাপট নামে একজন জার্মান রসায়নবিদ এই মৌলটির আবিষ্কার করেন, অর্থাৎ খুঁজে পান, যা এই প্রকৃতির মধ্যেই বিদ্যমান ছিল। সৃষ্টি করা আর খুঁজে পাওয়া দুটো আলাদা আলাদা বিষয়। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা যে যে বস্তুগুলির নাম শুনছি সেই প্রত্যেকটা নাম দিয়েছে মানুষেই। আমরা তো সামান্য কয়েকটি উদাহরণ দিলাম, আর এটাই হতে চলেছে আপনার সঙ্গে, মেষ রাশির জাতক জাতিকাদের সঙ্গে, যারা একদিক থেকে শনিদেবের সাড়ে জন্য ভয়ার্ত হয়ে আছেন। সাড়ে সময়ে অনেকেই উন্নতি লাভ করেছে, আবার সাড়ে সময়ে অনেকেই ডুবে গেছেন। কে কেমন ভালো কর্ম করছেন, আপনি বৈধ উপায়ে আয় করছেন, দীর্ঘদিন ধরে কষ্ট করছেন, এবার আপনি ভাবছেন সাড়ে এসছে, আমার কি কষ্ট আরও বেড়ে যাবে? একদমই এইসব ভাবনা বাদ দিন মন থেকে। কারণ সাড়ে মানেই কষ্ট নয় জীবনে। সমস্ত কিছু রাশি দিয়ে নির্ভর করে না, আরও অন্যান্য অনেক দিক আছে। গ্রহের দৃষ্টি আছে, প্রেক্ষা আছে, অবস্থান আছে। এই সমস্ত কিছু দেখার ফলে কিন্তু একটি সিদ্ধান্তে আসা যায় যে না, আপনার জীবনটা ঠিক এই রকম হতে পারে। অবশ্যই যারা বিশ্বাস করেন না তারা আপনার থেকে অনেকটাই সুখী। তাদেরও মহাদশা হয়, তাদেরও একটি রাশি আছে, তাদেরও লগ্ন আছে, তাদেরও সাড়ে চলছে, কিন্তু তারা ভুলে আছেন এই বিষয়টি। তারা অনেক আগে ঝেড়ে ফেলে দিয়েছেন যে এসব কিছু হয় না, তাই তাদের মধ্যে কোনো নেতিবাচক চিন্তার জন্ম হয় না। কিন্তু আপনি অনেক কিছু ভেবে নিয়েছেন, যার ফলে আপনি নতুন কিছু ভাবতে পারছেন না। আপনি নেতিবাচক চিন্তায় ডুবে আছেন, এবং সেই নেতিবাচক চিন্তার ফলে তৈরি হওয়া একটি নেতিবাচক শক্তি, আমাদের এই বিশ্ব শক্তির মধ্যে ছড়িয়ে থাকা যে শক্তি, মহান শক্তি, সেই শক্তির মধ্যে ঠক্কর লেগে একটি দারুণ নেতিবাচকতা সৃষ্টি করছে আপনার সঙ্গে, আপনার প্রকৃতির মধ্যে, এবং সেখানেই হয়ে যাচ্ছে আসল দ্বন্দ্ব। যুদ্ধের পরে কে হারবে জিতবে সেটা পরের ব্যাপার, কিন্তু যুদ্ধ যতক্ষণ চলল ততক্ষণ যে ক্ষতিগুলো হলো সেটার ভরপাই করতে অনেক সময় লাগবে। আপনি যেই দীর্ঘদিন ধরে জীবন যুদ্ধে নেমেছেন, সেই জীবন যুদ্ধে যুদ্ধ করতে গিয়ে কখনো কি আপনার মনে হয়েছে সত্যির প্রভাব পড়ছে আপনার জীবনে? আপনার ভালোবাসার মানুষের সাথে যখন আপনার বাকযুদ্ধ হয়, তখন আপনার মনের ওপর এটার প্রভাব পড়ে না? পড়ে তো। অথবা আপনি এই কর্মজীবনে দীর্ঘদিন ধরে লড়াই করে চলেছেন, কিন্তু আপনি সেই স্বীকৃতিটাকে উদ্ধার করতে পারছেন না, যেটার জন্য আপনি এত দিন ধরে পরিশ্রম করছেন। এই প্রভাব সরাসরি আপনার পারিবারিক জীবনে পড়ছে কিনা ভাবুন একবার। আবার পরিবারে অশান্তি হয়ে আসা কোনো ব্যক্তি তার কর্মস্থানে ভালো করে কাজ করতে পারছেন না। তাহলে এই যে একটা ট্রান্সফরমেশন তৈরি হচ্ছে, এটা একে অপরের সঙ্গে যুক্ত হচ্ছে। আমাদের যে জীবনের যুদ্ধ, সেখানে একে অপরকে প্রভাবিত করছি আমরা। এখন নয়তো আপনার জীবনে সাড়ে আবির্ভাব ঘটেছে, কিন্তু যখন আপনি এত সমস্যায় ছিলেন তখন আপনার সাড়ে কথা মনে হয়নি? আপনার জীবনের যুদ্ধে আপনার বুদ্ধিমত্তা, আপনার ঠান্ডা মাথায় আসল দিক, যেখানে আপনি সমস্ত কিছুই করেন স্মার্ট ওয়ার্কের মাধ্যমে, এটাই রাহু। যখন আপনি সমস্ত কিছুই সহজ করে নেন, যা দ্রুত গতিতে হয়, আপনি যা যা অনুভব করতে পারেন সেই সমস্ত কিছু আপনার মনের মধ্যে আসতে পারে, কিন্তু যে কাজটিতে আপনি হাত দিয়েছেন সেই কাজটি কিন্তু হয়ে চলেছে এবং দ্রুত গতিতে হয়ে চলেছে। কিন্তু যখন আপনার মন এতটাই খারাপ থাকবে, যদি আপনার সেই কাজটার প্রতি অবজ্ঞা থাকে, সেই কাজ আপনার ভালো না লাগে অথচ করতে হচ্ছে, সেক্ষেত্রে আপনার বুদ্ধি কোনো ক্ষেত্রে কাজ করছে না। আপনার অসন্তুষ্টির ফলে সেই কাজে ভুল হচ্ছে বারবার। আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে ঝাড় খাচ্ছেন, ঝগড়া হচ্ছে, ঝামেলা হচ্ছে। আরও একটা ব্যাপার, যোগ্যতার চেয়ে বেশি সম্মান আর পরিশ্রমের চেয়ে অধিক পারিশ্রমিক যখনই হয়ে যায়, তখন ব্যক্তি অলস হয়ে যান এবং একটু অহংভাব বিদ্যমান হয়। তখন তারা ঊর্ধ্বতন কর্মকর্তার কথা শুনতে চান না, তারা নিজেদের মতামত পোষণ করতে থাকেন। সরাসরি শনিদেবের যে প্রভাব এই ক্ষেত্রে আসে, যখনই কোনো ব্যক্তি নিজের শক্তিকে ব্যবহার করে, নিজের ক্ষমতাকে ব্যবহার করে, যেখানে নিজেকে মহান করার জন্য নিজের সিদ্ধান্তটাকে বেশি গুরুত্ব দেন, সেখানেই শনিদেবের প্রবেশ ঘটে যায় আর সময়ের অতল গভীরে হারিয়ে যায়। আমরা দীর্ঘদিন ধরে এই উদাহরণ দেখেছি, আজও দেখছি, আগামী দিনেও হয়তো দেখব। সময় কারোর জন্য দাঁড়িয়ে থাকে না, সময় গতিশীল।
কর্মক্ষেত্রে সাড়ে সাতির ইতিবাচক প্রভাব আছে, দায়িত্ব বাড়ে, স্থায়িত্ব আসে। আপনি এমন কিছু দায়িত্ব পেতে পারেন যা প্রথমে কঠিন মনে হবে, কিন্তু পরে বুঝবেন এটাই আপনার দক্ষতা প্রমাণের সেরা সুযোগ। কঠিন পরিশ্রমের সুফল আপনি পান। যারা নীরব থেকে নিজেদের কাজে ফোকাস করেন তাদের জন্য এই সময় অনেক পুরস্কার এসে যায়, প্রমোশন, স্বীকৃতি বা নতুন সুযোগ, নতুন পথের সূচনা হয়। অনেক সময় কর্মজীবনে পরিবর্তন আসে, চাকরি পরিবর্তন, নতুন পথ, নিজস্ব কিছু শুরু করার ইচ্ছা। শনিদেব এগুলোকে ধীরে ধীরে বাস্তবের দিকে নিয়ে যান, কারণ শনিদেব ধীরে ধীরে পথ চলেন। শনয় শনয় আপনি নিশ্চয়ই জানবেন আপনার লাভের ঘরে যখন রাহুর প্রবেশ ঘটবে তখন কিন্তু রাহু আগামী 1.5 বছরের জন্য থাকবে আপনাকে বুদ্ধি দেওয়ার জন্যে। কিভাবে অধিক পরিশ্রম না করে আপনি বুদ্ধিযুক্ত কর্ম করে আপনি নিজের জীবনে উন্নতি ঘটাতে সক্ষম হবেন। মোটামুটি অর্থনৈতিক উন্নতিটি যদি আপনার হয়ে যায় একবার, তাহলে আপনার জীবনের অর্ধেকের ওপর বেশি সাফল্য আপনি পেয়ে গেলেন। আধ্যাত্মিক ব্যক্তির অন্য কথা বলেন, অবশ্যই তারা সম্মানীয়, কারণ তাদের দিকটি আলাদা, পথটি আলাদা, তাদের বিশ্বাসটি আলাদা। তারা এইভাবেই পথ চলেন। যারা জীবনে অর্থকে খুব বেশি গুরুত্ব দেন না, সেটা তাদের পথ। তারাও পারিবারিক জীবন থেকে, সাংসারিক জীবন থেকে অনেকটা দূরে থাকেন, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু আপনি যখন সংসার জীবনে রয়েছেন, আপনি যখন সংসার ধর্ম পালন করছেন, তাহলে অবশ্যই অর্থনৈতিকভাবে আপনাকে বলিষ্ঠ হতে হবে, আপনার বুদ্ধিকে কাজে লাগাতে হবে। দীর্ঘদিন কঠোর পরিশ্রম করে এসছেন, আপনি যদি ক্রমাগত পরিশ্রম করতে থাকেন তাহলে আপনার শরীরের হালচাল ঠিক থাকবে না। তাহলে আপনার সেই যে কঠোর পরিশ্রম, সেটাকে হার্ড ওয়ার্ক থেকে স্মার্ট ওয়ার্কে আপনাকে নিয়ে আসতে হবে। এটাই রাহুর খেলা, এটাই রাহু আপনাকে বোঝাতে চায়। রাহু এই বুদ্ধি দিয়ে থাকে। আমরা কোনো অনৈতিক উপায়ে অর্থ রোজগার করার কথা বলছি না, এই কারণেই যখনই কেউ অনৈতিক উপায়ে অর্থ রোজগার করতে যাবেন তার জীবনে কিন্তু কঠিন সমস্যা আসতে পারে। কারণ শনিদেবের সবচেয়ে বড় নীতি হচ্ছে শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণ। এই সময় আপনি নিজের ভেতরে এক নতুন শৃঙ্খলা তৈরি করতে পারেন, যা ভবিষ্যতে কর্মক্ষেত্রে আপনাকে বিশেষ করে তুলবে। কি করতে হবে আপনাকে? ধৈর্য ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে আপনাকে। কারোর প্রতি হিংসা, দ্বন্দ্ব, প্রতিহিংসার বশবর্তী হয়ে কাজ করবেন না। প্রতিদিন নিজের লক্ষ্য লিখে লিখে রাখুন এবং কাজে সেই অনুযায়ী অগ্রগতি দেখুন। গুরুজন, ঊর্ধ্বতনদের সম্মান দিন এবং অবশ্যই প্রতিকার যদি বলতে চাই, অবশ্যই আপনার আশেপাশে যে পথকুকুর রয়েছে তাদের সেবা করুন। আপনভাবে দেখুন তাদেরকে, দেখবেন আপনার জীবনটা কত সুন্দর হবে। তাদের সেবা করা মানে ভগবানের সেবা করা। শনিদেব কর্মে প্রতিদান দেন, কিন্তু ধীরে ধীরে এবং সুবিচার করে। আপনি যদি সৎ থেকে নিজের দায়িত্ব পালন করে যান, তাহলে এই 7.5 মধ্যেই আপনি এমন কিছু পেতে পারেন যা অন্যেরা ভাবতেও পারে না। তাই ভয় নয়, নিয়মিত কাজ করুন, নীরব পরিশ্রম আর বিশ্বাসী হোক আপনার সঙ্গী। কারণ রাহু আসছে আগামী 18ই মে। 7ই মে আপনার প্রথম ঘরে অর্থাৎ আপনার রাশিতে প্রবেশ করবেন বুধ। বুধ হলেন বুদ্ধি, কথাবার্তা, বিশ্লেষণ, শিখন শক্তি, ব্যবসায় বুদ্ধি ও কৌতূহলের গ্রহ। যখন এটি প্রথম ঘরে প্রবেশ করে তখন ব্যক্তির ব্যক্তিত্ব, চেহারা, স্বাস্থ্য, চিন্তাভাবনা, আত্মবিশ্বাস এবং নিজেকে আপনি কিভাবে উপস্থাপন করবেন তার ওপর প্রভাব ফেলে। যেখানে যদি আপনার মানসিকতা ও চিন্তা শক্তি নিয়ে কথা বলা যায়, বুধের প্রভাবে আপনি হবেন বেশ যুক্তিবাদী, বিশ্লেষণধর্মী, চিন্তাভাবনায় গতি আসবে। আপনি নতুন ধারণা নিয়ে ভাবতে শুরু করবেন, নিজের প্রতিভা প্রকাশ করার আগ্রহ বাড়বে, আত্মবিশ্বাস ও কমিউনিকেশন স্কিল উন্নত হবে। যদি আপনি এমন পেশার সাথে যুক্ত আছেন যেখানে আপনাকে বক্তৃতা দিতে হয়, যেখানে আপনার চ্যানেল আছে, কিংবা আপনি শিক্ষকতা, মিডিয়া এইসব কাজের সাথে যুক্ত, এই সময়টা কিন্তু আপনার জন্য খুবই ভালো সময়। তাছাড়াও যোগাযোগ ও কথাবার্তার দিক থেকে আপনি অত্যন্ত চটপটে ও উপস্থিত বুদ্ধিসম্পন্ন হতে পারেন। আপনার কথার মধ্যে মজা, যুক্তি আর প্রভাব থাকবে। যারা লেখালেখি, মিডিয়া, শিক্ষাদান, বিপণন, ব্যবসা বা তথ্য প্রযুক্তির সাথে যুক্ত, তাদের জন্য এই সময়টা উৎপাদনশীল ও গতি আনয়নকারী হবে। তাছাড়াও চুক্তি, আলোচনা ও নতুন উদ্যোগ গ্রহণে শুভ সময়। সম্পর্ক ও সামাজিকতার দিক যদি বলা যায়, আপনি হতে পারেন অধিক সংবেদনশীল ও বুদ্ধিদীপ্ত ভালোবাসার মানুষ। আপনার কথাবার্তায় সহজেই অন্যকে আকর্ষণ করতে পারবেন, কিন্তু এখানে একটি সাবধানতাও আছে। কখনো কখনো অতিরিক্ত কথাবার্তা বা বিতর্কে জড়িয়ে পড়তে পারেন, সিদ্ধান্তে একটু বেশি চিন্তায় জড়াতে পারেন। তাই মনোসংযোগ ধরে রাখুন। 7ই মে থেকে বুধের এই স্থানান্তর আপনার জন্য এক ধরনের মেন্টাল রিফ্রেশমেন্টের মতো। আপনি নিজের পরিচয় ও প্রতিভাকে নতুন রূপে উপস্থাপন করতে পারবেন। শুধু কথাই নয়, চিন্তায় এবং কাজে দুটোতেই এখন ফুরফুরে স্বচ্ছতা অনুভব করতে পারেন আপনি। এই মুহূর্তে আপনার রাশি অধিপতি মঙ্গলদেব কর্কট রাশিতে অবস্থান করছেন, আপনার চতুর্থ ঘরে, যিনি আগামী জুন মাসের 7 তারিখ পর্যন্ত থাকবেন। তারপরে তিনি সিংহ রাশিতে প্রবেশ করবেন। একই সঙ্গে মঙ্গলদেবের দৃষ্টি থাকছে আপনার 7ম ঘরে, 10ম ঘরে এবং একাদশ ঘরে।
আর মঙ্গলদেব আপনার চতুর্থ ঘরে অবস্থান করছেন, মানে এই মুহূর্তে মঙ্গল আপনার পরিবারের মধ্যে অবস্থান করছেন। ঘর, সম্পত্তি বা পারিবারিক বিষয়ে শক্তিশালী সক্রিয়তা দেখা যাবে। আপনি হয়তো নতুন গৃহ সংস্কার, স্থানান্তর, জমি বা গাড়ি কেনার বিষয়ে আগ্রহী হতে পারেন। মঙ্গল যদি আপনার জন্মছকে দুর্বল অবস্থানে থাকে তাহলে গৃহস্থালী জীবন কিছুটা উত্তপ্ত অবস্থা তৈরি হতে পারে, বিশেষ করে মা বা মাতৃস্থানীয় কারোর সাথে সম্পর্কের ক্ষেত্রে। কিন্তু যদি আপনি ধৈর্য ধরেন তবে এটি পরিবারে এক ধরনের নেতৃত্ব ও সুরক্ষা তৈরি করবে। মানসিকভাবে আপনি হতে পারেন চঞ্চল কিন্তু কার্যকরী। বাড়ির অভ্যন্তরীণ স্থিতি নিয়ে বেশ সচেতন থাকবেন আপনি। একই সঙ্গে মঙ্গলের দৃষ্টি থাকছে আপনার সপ্তম ঘরে। ব্যক্তিগত সম্পর্ক ও দাম্পত্য জীবনে কিছুটা উত্তেজনা আসতে পারে। মঙ্গল এখানে দাবি ও নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চায়, তাই এই সময় একটু কথাবার্তা সাবধানে বলতে হবে আপনাকে। যারা ব্যবসায়িক অংশীদারিত্বের মধ্যে আছেন তাদের জন্য কিন্তু এটা সতর্কতার সময়। তাছাড়াও এই সময় আপনার কর্মদক্ষতা বৃদ্ধির প্রবল সুযোগ রয়েছে। একই সঙ্গে মঙ্গলদেবের দৃষ্টি রয়েছে আপনার দশম ঘরে অর্থাৎ কর্মক্ষেত্রে। এই সময় কর্মক্ষেত্রে আপনি হতে পারেন প্রভাবশালী, সাহসী ও কার্যকরী। পদোন্নতি, দায়িত্বপ্রাপ্তি বা নতুন প্রজেক্টে কাজ করার সম্ভাবনাও রয়েছে। যারা সরকারি কাজ, প্রযুক্তি, ফৌজি বা কনস্ট্রাকশনের সাথে যারা যুক্ত তাদের জন্য কিন্তু এটি বিশেষ লাভদায়ক সময়। একই সঙ্গে মঙ্গলদেবের দৃষ্টি রয়েছে আপনার একাদশ ঘরে। এই সময় আপনার আয় বৃদ্ধি, নতুন উপার্জনের রাস্তা খোলা বা পুরনো কোনো ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা জাগে। মঙ্গল এখানে ইচ্ছা বাস্তবায়নে তীব্র সংকল্প ও সাহস এনে দেন। বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক রাখার ক্ষেত্রে আপনাকে তর্ক বিতর্ক থেকে একটু দূরে থাকতে হবে, কিন্তু একসঙ্গে করা কোনো উদ্যোগে সাফল্য আসতে পারে। মঙ্গলদেবের এই অবস্থান দৃষ্টি কর্মক্ষেত্র ও সম্পত্তির বিষয়ে অগ্রগতির ইঙ্গিত করে। নিজেকে প্রমাণ করার সুযোগ তৈরি হয়, কিন্তু ধৈর্য ও বুদ্ধিমত্তার সাথে। একই সঙ্গে পরিবার ও সম্পর্কের ক্ষেত্রেও এক ধরনের রূপান্তর ও পুনর্গঠন দেখতে পাওয়া যায়। একই সঙ্গে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে আপনার তৃতীয় ঘরে গোচর করতে চলেছেন আগামী 15ই মে। আর এই দেবগুরুর গোচর আপনার সাহস, যোগাযোগ ও সৃজনশীলতায় আশীর্বাদ এনে দেন। আপনার কমিউনিকেশন স্কিল আরও উন্নত হতে পারে। যারা লেখালেখি, মিডিয়া, শিক্ষাদান, অনলাইন কন্টেন্ট তৈরি করছেন, ব্লগিং ইত্যাদির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এটি স্বর্ণযুগ হতে পারে। ভ্রমণ ও নতুন অভিজ্ঞতা বাড়বে। ছোট ছোট সফর যেমন শেখাবে, তেমনি এগুলোর মাধ্যমে আপনার সামাজিক সংযোগও বাড়বে। ভাই, বোন বা প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক উন্নত হতে পারে, অথবা আপনি তাদের থেকে সাহায্য বা প্রেরণা লাভ করতে পারেন। সাহস ও আত্মবিশ্বাস অনেকটাই বৃদ্ধি পাবে। আপনার নিজের চিন্তা ও মতামত স্পষ্টভাবে প্রকাশ করতে পারবেন এবং তাতে মানুষ প্রভাবিতও হবে। আপনি হয়তো নতুন কোনো কোর্সে ভর্তি হতে পারেন, কোনো গুরু বা মেন্টরের সংস্পর্শে আসতে পারেন, অথবা নতুন দৃষ্টিভঙ্গিতে জীবনকে দেখতে শুরু করবেন। ধ্যান, প্রার্থনা, স্পিরিচুয়াল রিডিং বা আত্মচিন্তা বাড়তে পারে। দেবগুরু বৃহস্পতি আপনার তৃতীয় ঘরে অবস্থান করলে মানসিক শক্তিও গভীরতর হয়। আবার আগামী 15ই মে সূর্যদেব আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করবেন। এই অবস্থানে সূর্যদেব অর্থ উপার্জনের ক্ষেত্রকে উজ্জ্বল করে তুলতে পারেন। আগের চেয়ে বেশি ইনকাম বা আয় বৃদ্ধির সুযোগ তৈরি হয়। পিতার প্রভাব বা দায়িত্ব নিজের কাঁধে আসতে পারে। যারা বক্তা, শিক্ষক, উপদেশদাতা তাদের জন্য এটি উপযোগী সময়। আত্মসম্মান ও গৌরব বৃদ্ধি হতে দেখা যায়। সমাজে নিজের ভাবমূর্তি গড়ে তোলার ইচ্ছা বাড়ে, তবে অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে। কখনো কখনো পরিবারে কারোর সাথে মতভেদ তৈরি হতে পারে, তাই কথা কম কাজ বেশি এই নীতি অবলম্বন করা প্রয়োজন। আবার আগামী 31শে মে গুরুশ্রেষ্ঠ শুক্র আপনার রাশিতে আপনার প্রথম ঘরে প্রবেশ করবেন। তখন এটি একটি অত্যন্ত শুভ গোচর হিসাবে ধরা হয়। বিশেষ করে যারা মেষ রাশির জাতক জাতিকা তাদের ব্যক্তিত্ব, সম্পর্ক, সৌন্দর্যবোধ তার স্পষ্ট প্রভাব পড়তে দেখা যায়। আত্মবিশ্বাস ও আকর্ষণীয়তা বৃদ্ধি পেতে পারে। আপনার চেহারায়, কথাবার্তায় ও ব্যবহারিক ভঙ্গিমায় এক ধরনের চুম্বকত্ব দেখা যেতে পারে। অন্যদের চেয়ে আপনি অনেকটা বেশি আকর্ষণীয় ও সপ্রতিভ মনে হতে পারে। নতুন ভালোবাসার সফর শুরু হতে পারে। যারা ইতিমধ্যেই সম্পর্কে রয়েছেন তাদের সম্পর্ক আরও ভালো ও কোমল হয়ে উঠতে পারে। আগ্রহ বাড়বে। নিজের রূপচর্চা, পোশাক পরিচ্ছদ এসব নিয়ে আপনি অধিক সচেতন হবেন। যারা মিউজিক, আর্ট, ডিজাইন, অভিনয় বা রচনার জগতে আছেন তাদের জন্য এটি স্বর্ণযুগ। তবে আপনাকে এই সময়ে আত্মভ্রম থেকে একটু দূরে থাকতে হবে। নিজেকে নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাস ও আত্মরতি হতে পারে, যা অন্যদের বিরক্ত করতে পারে। অতিরিক্ত সাজসজ্জা বা বিলাসদ্রব্যে খরচের প্রবণতা বেড়ে যেতে পারে। ভালোবাসায় বেশি চাওয়া বা সাময়িক আবেগে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ আপনাকে এই বিষয়ে সচেতন হতে হবে এবং যতটা সম্ভব আপনার মনের অস্থির ভাবকে কাটানোর জন্য যোগ ব্যায়ামাদি করার চেষ্টা করতে হবে। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন,
আনন্দে থাকুন এই কামনা করি। আপনি যদি এই ভিডিওটি থেকে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না জয় মা তারা, জয় বাবা বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিরাম নিচ্ছি, আবার কথা হবে অন্য কোনো পর্বে। ধন্যবাদ।